স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। বাংলাদেশ আফগানিস্তান দ্বিতীয় ম্যাচটা নিয়ে কথা বলতে চাই। সবশেষ আপডেট এবং বর্তমান পরিস্থিতি কি সেসব প্রসঙ্গে আলোচনা করতে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শারজা থেকে সহকর্মী নাহিয়ান বিন জসিম। নাহিয়ান বিন জসিম, জানতে চাইবো একটা বিষয় যে 150 নিচে আমাদের একটা সেফ লাইন রয়েছে টি-20-তে। সাধারণত এই রানটা আমাদের যে কোনো ব্যাটিং অর্ডার নিয়মিত করতে পারে বলে আমরা বিশ্বাস করি। সেক্ষেত্রে আজকেই কি বাংলাদেশের ব্যাটারদের জন্য সেটা একটু সুবিধাজনক টার্গেট হলো কিনা আফগানিস্তানের বিপক্ষে, এই বিষয়টা অর্থাৎ এখন পর্যন্ত সেই দিক থেকে এগিয়ে রয়েছে কিনা টাইগাররা? খালিদ, একটু বলতে হয়, অর্থাৎ গতকাল বাংলাদেশের ব্যাটিংটা যেভাবে কলাপস করেছিল, আজকে যদি সেভাবে কলাপস না করে তাহলে কিন্তু এই রানটা আমার কাছে মনে হয় না এই শারজার মতো উইকেটে বা শারজার মতো ছোট ভূমিতে চেস করাটা খুব বেশি কঠিন। তবে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় ওভারেই আগের দিনের বেস্ট পারফর্মার, অন্যতম পারফর্মার তানজিদ তামিম তাকে হারিয়ে ফেলেছে এবং এটা একটা বড় ধাক্কা বলতে হবে। অর্থাৎ পাওয়ার প্লের মধ্যে আমরা দেখেছি আর আগের দিন তানজিদ হাসান তামিম এবং বাংলাদেশের টিম দুর্দান্ত খেলেছেন, দুজনই 50 করেছিলেন। একজন 37 বলে 51 রান করেছিলেন, আরেকজন 37 বলে 54 রান করেছিলেন। দুজন মিলে 6টা ছক্কা হাঁকিয়েছিলেন, দারুণ ব্যাটিং করছিলেন। যদিও পরবর্তীতে 109 থেকে 118 রান যেতেই মোটামুটি 6টা উইকেট পড়ে যায়। রাশিদ খানের বলে কিন্তু আসলে বাংলাদেশের ব্যাটাররা খাবি গিয়েছিল। সো আজকে একটু খারাপ স্টার্ট হয়েছে বলতে হবে। খালিদ জামিল, এখানটাতেই আসলে সবচেয়ে বড় টেনশন। এবং আজকে আফগান বোলিং লাইন আপে কিন্তু আরো একজন স্পিনার যুক্ত হয়েছেন, মুজিবুর রহমান। তাকে খেলাটা কিন্তু খুব একটা সহজ হওয়ার কথা নয় বাংলাদেশের ব্যাটারদের, বিশেষ করে বাঁহাতি ব্যাটারদের। সো এই জায়গাটায় আমার কাছে মনে হয় একটু সাবধানী থাকাটা খুব বেশি জরুরি। তবে ওভারঅল যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশ ঠিক এই জায়গা থেকে জয়টা তুলে নেওয়া তাদের জন্য বেশি কঠিন। সাইফ হাসান আগের দিন 0 রানে আউট হয়েছিলেন, তো আজকে তার উপর একটা বড় দায়িত্ব থাকে। সবচেয়ে বড় দেখার যেটা বিষয় খালিদ, সেটা হচ্ছে ক্যাপ্টেন আমাদের জাকের আলী অনিক, তিনি আসলে কিভাবে দলের জন্য সাপোর্ট দিতে পারেন। কারণ জাকের একদমই ফর্মে নেই, অনেকটাই চাপে আছেন। সো ওই জায়গা থেকে তিনি সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। এই জায়গাটাতে দুটো প্রশ্ন একসাথেই করে রাখি আপনাকে। সেটা হচ্ছে, প্রথমত রশিদ খানের কথা আপনি বলছিলেন, যার বলে বাংলাদেশ বেশ ভুগেছে। একজন লেগ স্পিনারের বলে বাংলাদেশের ব্যাটাররা ভুগবেন, এটাই আসলে চিরায়ত একটা সংস্কৃতি হয়ে গেছে, অনেকদিন ধরেই সেটা চলছে। সেই দুর্বলতা এখনো বাংলাদেশ আসলে কতটা কাটিয়ে উঠতে পেরেছে লেগ স্পিন খেলায়। দ্বিতীয়ত হচ্ছে, মিডল অর্ডারে বাংলাদেশের এই মুহূর্তে একটা খরা চলছে রানের। আমরা টপ অর্ডার নিয়ে অনেকদিন ধরে ভুগেছি এবং সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সো বিষয়টি কি এরকম হয়ে যাচ্ছে কিনা যে আমরা পা ঢাকতে গিয়ে আমাদের মাথা বের হয়ে যাচ্ছে, আবার টপ অর্ডার আমরা বাঁচাতে গিয়ে আমাদের মিডল অর্ডারটা অনেক বেশি খেই হারিয়ে ফেলছে? সমস্যাটা আসলে কোথায়? একসাথে পুরো ব্যাটিং অর্ডারটা নিয়মিত রান না করার পেছনে আসলে কারণটা কি? খালিদ, এই জন্যই তো আসলে আমরা এশিয়া কাপের ফাইনালটা খেলতে পারলাম না। আপনি যদি দেখেন পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা আমরা খেলেছি, আমাদের অঘোষিত একেবারেই সেমিফাইনাল ছিল, এবং সেখানটায় আমরা যদি জিততাম ফাইনাল খেলতে পারতাম। সেখানটায় বাংলাদেশের ব্যাটাররা 135 রান করতে পারেনি। সমস্যাটা কোথায়, এটা নিয়ে গতকালই আসলে প্রশ্ন করেছিলাম রুল হাসান সোহানকে, যিনি 13 বলে 23 রান করে গতকাল ম্যাচটা জিতিয়েছিলেন। সোহান বলেছেন সমস্যাটা বা বাধাটা সম্ভবত মানসিক, অর্থাৎ ক্রিকেটাররা মানসিক বাধার কারণে এই ধরনের সিচুয়েশনে ভেঙে পড়েন, প্যানিক হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত দ্রুত উইকেটটা দিয়ে আসেন। সো 24 ঘন্টার কম সময়ের ব্যবধানে কিন্তু বাংলাদেশকে দ্বিতীয় ম্যাচটা খেলতে নামতে হয়েছে, এবং এই সময়টায় তাদের ড্রেসিং রুমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং আশা করা যাচ্ছে যে আজকে অন্তত সেই ধরনের কলাপস আমরা দেখতে পারবো না। ইমপ্রুভমেন্টের জায়গাগুলো কোথায় তারা কিন্তু সবাই জানেন, বাট সেটা ইমপ্লিমেন্ট করাটা কিন্তু অনেক বেশি জরুরি। সেটা এই ম্যাচটাতে বাংলাদেশ যদি ইমপ্লিমেন্ট করতে পারে, আমার কাছে মনে হয় না 147 বা 148 রান করাটা আসলে খুব বেশি কঠিন হওয়ার কথা। নাহিয়ান বিন জসিম, প্ল্যান এক্সিকিউশনের কথা আপনি বলছিলেন, সময় আমাদের হাতে একেবারে শেষের দিকে, এবং আলটিমেটলি যেটা আপনি বলছিলেন, জাকের আলী অনেকও নিশ্চয়ই আজকে ব্যাটিং এর সেই নিজেকে মেলে ধরার সুযোগটা পাবেন, এবং সেটা তিনি আসলে কতটা কাজে লাগান
ক্যাপ্টেন্সির দায়িত্বটা ভবিষ্যতে লিটনের ডেপুটি হিসেবে তিনি কতটা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন সেটাও আসলে দেখার বিষয়। সেখানে অবশ্যই জাকের আলীর পারফরমেন্সটা সামনে আসবে সবার, এবং তিনি কতটা ধারাবাহিক হতে পারেন সে বিষয় নিয়েই আসলে আমরা পরবর্তীতে আলোচনা করতে চাই। নাহিয়ান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবারে যাচ্ছি অন্য প্রসঙ্গে। নিজে খেলেছেন, ক্রিকেটকে মনে প্রাণে ধারণ করেন, তার উপর বিশ্বাস রাখা যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হওয়া আসিফ আকবরকে নিয়ে এমনই মন্তব্য করেছেন খালেদ মাহমুদ সুজন। সাবেক এই অধিনায়ক বলছেন, জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফকে বিসিবির টুর্নামেন্ট কমিটির দায়িত্ব দিলে ক্রিকেটেরই লাভ হবে। সাইফুল রূপকের রিপোর্ট। অনেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হয়ে গেছেন। আপনার সাথে একটা ভালো র্যাপও আছে। আপনার যখন খেলতেন ঘরোয়া ক্রিকেট কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেট, আসিফ আকবরকে মাঠে পেতেন। আসিফ দারুণ ক্রিকেট অনুরাগী, সত্যি কথা বলতে গেলে। আর সবচেয়ে বড় কথা, আসিফ কুমিল্লা নিয়ে অনেক চিন্তা করে, যেটা আমি জানি যতটুকু। তা আমার মনে হয় যে ওরকম একটা ছেলে জেলা বিভাগ থেকে আসছে আমাদের ক্রিকেটের জন্যই মঙ্গল হয়তো বা। আমি ওর ডেডিকেশন আছে, ওর প্যাশন আছে। আর সবচেয়ে বড় কথা, হি ইজ ভেরি অ্যাডামেন্ট। কিছু কিছু ব্যাপারে ইজ ভেরি অ্যাডামেন্ট। তো আমার মনে করে আসিফ যদি এটা ধরে রাখে, কাজ করে, আমি মনে করি চিটাগং বিভাগের ক্রিকেট নিয়ে আমাদের খুব একটা চিন্তা করতে হবে না। আসিফ উইল ডু দ্য নেসেসিটি। তো আশা করি আসিফকে অল দ্য বেস্ট, যে ও যাতে ক্রিকেটে এসে দারুণভাবে কাজ করতে পারে। কোন বিভাগে তাকে দায়িত্ব দিলে মনে হয় যে দেশের ক্রিকেটের লাভ হবে? আমি মনে করি বেসিক্যালি তো মানে ওর বিভাগটাকে যদি ও নার্সিং করে ঠিক মতন, দ্যাটস উইল বি ভেরি গুড। আর ডেফিনেটলি চেয়ারম্যান আসলে কোন ডিপার্টমেন্টে ও কমফোর্টেবল ফিল করবে আই ডোন্ট নো। বাট আমরা যদি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানটা ওকে দিতে চাই, বা যেহেতু টুর্নামেন্ট হয় মানে NCL বল NBCL বা এইসব আন্ডারে, কারণ এখানে বিভাগের জেলার ক্রিকেটগুলো হয়, প্লাস তাহলে আমার মনে হয় হি ক্যান, মানে ওইখানেও হয়তো করতে পারে যদি ও সময় দেয় ওখানে ঠিক মতন। যেহেতু ও সেদিনকে একটা ইন্টারভিউ দেখছিলাম, আমি খালি এখন গানই গাই, অন্য কিছু করি না, তখন গান গাইতে বেশি সময় লাগবে না আসিফ। সন্ধ্যার পরে উই ক্যান ডু ইট। বা সকালটা কাজে যদি ও সময় দেয়, তাহলে আমার মনে হয় যে সন্ধ্যায় গান আর সকালে ক্রিকেট নিয়েও যদি ব্যস্ত থাকে এবং ঠিক মতো যদি সুন্দর করে একটা প্ল্যান করে গুছিয়ে নিতে পারে। আমি চাই যে জেলা পর্যায়ের ক্রিকেটটা হোক, মানে সেখানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এবং যেটা হয় যে লিগ অনেক জায়গায় হয় কিন্তু রিলিগেশন হয় না। জেলা পর্যায়েও ফ্যাসিলিটিসটা খুব ইম্পর্টেন্ট। ওইখানে যেটা ইনডোর ভালো ক্রিকেটের উইকেট, প্র্যাকটিসের উইকেট, ভালো মাঠ, ভালো উইকেটে খেলা, এগুলো যাতে হয়। এগুলো যদি নার্সিং, এগুলো করতে আসলে রকেট সায়েন্স লাগে না, খালি লাগে ভালো চিন্তা, সদিচ্ছা, এটা থাকলে আমার মনে হবে। যখন আপনারা খেলতে যেতেন কুমিল্লাতে বা চট্টগ্রামে বা ঢাকাতে অনেক খেলাতে, আসিফ আকবর নাকি খালি গলায় না, মাইক নিয়েও আসলে আপনাদেরকে টিজ করতেন বা স্লেজিং করতেন। খুব মজা হইতো ওই দিনগুলো, বিশেষ করে কুমিল্লাতে এটা হইতো বেশি। তো ওই দেখা যেত যে আমরা ঢাকা চিটাগং খেলতেছি ন্যাশনাল লিগের খেলা, তো কোনো থেকে ঢাকার প্লেতে সব মানে বিভিন্ন টিচিং হইতো। আমরা জানতাম আসিফ করতেছে এটা, মানে আসিফ না থাকলেও আসিফের একটা গ্রুপ ছিল, এরকম করতো না, বিভিন্ন ধরনের কথা এটাই। তো যাই হোক, আমরা তখন যখন সন্ধ্যায় দেখা আসিফ ভাই জিততে হবে না খেলা আমাদের। তো যাই হোক, মানে আমি যেটা বললাম, হি ইজ ভেরি প্যাশনেট ফর দ্য গেম অ্যান্ড ফর কুমিল্লা। সবচেয়ে বড় কথা আমার কাছে এটাই সবচেয়ে বড় জিনিস, যে চিটাগং ডিভিশনে আমাদের যে আসিফ যদি ঠিক মতন করে, আমার মনে হয় যে উই ডোন্ট হ্যাভ টু লুক আফটার চিটাগং নিয়ে ও ভালো কিছু করবে বলে বিশ্বাস করি। 2004-05 দিকেও দেখেছি যে আপনার দেশে শুধু না, দেশের বাইরে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নানা জায়গায় আসিফ আকবর গিয়ে দলকে সাপোর্ট দিয়েছে। আপনি তখন কারেন্ট প্লেয়ার ছিলেন, অনেক খেলায় আসিফ যাতে আসিফ তো মানে ইনফ্যাক্ট আমাদের ওই সময়টায় মানে আসিফ আমাদের সাথে খুবই যোগাযোগটা ছিল সাংঘাতিক। মানে তারপর তো আমরাও খেলা ছেড়ে দিলাম হয়তো, বা তখন যোগাযোগটা কমে গেছে। বাট ওই সময়টা আসিফ যেত, খেলা দেখতো, সাপোর্ট করতো। তো ও, আমি যেটা বললাম, নিজে ক্রিকেট খেলতো, যেহেতু ক্রিকেটের প্রতি অনেক দুর্বলতা আছে ওর, তাই মনে হয় গুড চয়েস, নট এ ব্যাড চয়েস, ভেরি গুড চয়েস। সাইফুল রূপক, 71। স্বৈরাচারী সেটআপে সাজানো ছিল আগের কয়েকটি বিসিবি নির্বাচন, তাই তো বিসিবির নির্বাচনে ইফেক্ট, সেখানে নির্বাচনের কোনো ইফেক্ট ছিল না খুব একটা। এবারের বিসিবি নির্বাচনে পরিচালক পদপ্রার্থী বর্ষিয়ান ক্রীড়া সংগঠক লুৎফর রহমান বাদল। তবু ভোটের লড়াইয়ে তামিমের সরে যাওয়ার পর এই নির্বাচন নিয়ে উঠছে নানামুখী প্রশ্ন। রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের ক্রিকেটে পরিচিত মুখ লুৎফর রহমান বাদল। ডিপিএল এর অন্যতম সফল ক্লাব লিজেন্ডস অফ রূপগঞ্জ থেকে কাউন্সিলর হয়েছেন। সাকিব আল হাসান, তামিম ইকবালদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। শুধু তাই নয়, দেশের সুপারস্টার ক্রিকেটাররা তাদের এই বাদল ভাইয়ের কথার মূল্য দেন। ক্রিকেট সংগঠক হিসেবে কাজের দীর্ঘ অভিজ্ঞতা ঝুলিতে স্বস্তির হাসি মিশিয়ে গণমাধ্যমকে বললেন, আগের স্বৈরাচারী সেটআপের ইলেকশন মেকানিজম ভেঙে এবার বের হয়ে আসতে পেরেছে বিসিবি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার পরে আমি ঠিক 11 বছর পরে আমি দেশে আসছি, এবং এর মধ্যে আপনারা দেখেছেন যে আমি 2 বার ক্রিকেট বোর্ডে ইলেকশনে আমি শুধু বিরোধী প্রার্থী ছিলাম, এবং যে কোনোভাবেই আমাকে লাস্টের দিন আমাকে উঠাতে হয়েছে, আপনারা সবাই জানেন।
ওই স্বাধীনতাটুকু এখন উপভোগ করছি। স্বৈরাচারী নির্বাচন হয়েছে, জানেন যে একটা পক্ষ পুরোপুরি কন্ট্রোল করছে বাংলাদেশ ক্রিকেটকে। এখন সেই খাত থেকে আমরা বেরোতে চেষ্টা করতেছি। আমার মনে হয় বেরোতে পেরেছে এই সরকার। কিন্তু হঠাৎ করেই এই বিসিবি নির্বাচনের মতো হেভিওয়েট ইভেন্ট হয়ে গেছে কেমন যেন গ্ল্যামারহীন। তামিম ইকবাল খান মনোনয়নপত্র প্রত্যাহার করে বলে গেলেন, নির্বাচনে যা হচ্ছে সেটা ম্যাচ ফিক্সিং এর চেয়ে বড় আপদ। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন। তার মানে কি, নির্বাচন থেকে যারা মনোনয়ন প্রত্যাহার করেননি তারা কি চান না ক্রিকেট বোর্ডের চলমান সংকটগুলোর সমাধান? শাহরিয়ার তামিম নবীন এবারে ক্যাটাগরি 2 থেকে লড়ছেন নির্বাচনে। কাউন্সিলর হয়েছেন মেরিনার ইয়াংস থেকে, আছেন রংপুর রাইডার্সের সাথেও। এখতিয়ারের বাইরে থাকা কোনো ইস্যুতে অবশ্য কথা বলতে একেবারেই নারাজ এই বোর্ড পরিচালক পদপ্রার্থী। আমি চেয়েছিলাম যে আমরা সবাই মিলেমিশে সবাইকে ভোটিং রাইটস দিয়েই আমরা এই কাজটা করি। আমার কাছে মনে হয় যে কয়েকজন প্রত্যাহার করেছে হয়তো তাদের পার্সোনাল ডিসিশনের কারণে, কিন্তু আমরাও এখানে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে এসেছি, ক্রিকেটের জন্য কাজ করতে এসেছি। তো এই কারণে আমরা প্রত্যাহার বা কোনো কিছু করিনি। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং যারাই আসুক তারা একটা কম্পিটিটিভ একটা ইলেকশনে তাদের ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন করে ক্রিকেটের জন্য সার্ভ করতে আসুক। এবারের নির্বাচনে ক্যাটাগরি 3 থেকে বিসিবি পরিচালক পদে লড়ছেন সাবেক ক্রিকেটার কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালও। তার লড়াইটা হচ্ছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সাথে। তামিমের কথাগুলো শঙ্কিত করেছে তাকেও, তবে আপাতত নিজের কাজে ফোকাস করতে চাইছেন। তামিম ইকবালের অনুপস্থিতি ব্যক্তিগতভাবে আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে। এই ধরনের পরিস্থিতি কখনোই কাম্য হতে পারে না। কোয়াব কিন্তু অ্যাজ এ ইনস্টিটিউশন, অ্যাসোসিয়েশন একজনই প্রতিনিধি। আমি সে সাবেক সাধারণ সম্পাদক হিসেবে কোয়াবের আমি শতভাগ আশাবাদী যে কোয়াবের ভোট আমি পাবো। তামিম ইকবালের সাথে বড় একটা অংশ মনোনয়নপত্র নিয়েও তা প্রত্যাহার করেছেন। তবে যারা এখনো টিকে আছেন লড়াইয়ে, তাদের কথা, ভোটের মাঠে যারা জিতবে, হেরে যাওয়া কিংবা সরে যাওয়া সংগঠকদের সাথে নিয়েই তারা ক্রিকেটের স্বার্থে খেলাটার উন্নয়নে কাজ করে যেতে চান। লুৎফর রহমান বাদল এমনকি সুযোগ থাকলে তামিমকে এখনো নির্বাচনে লড়াইয়ে ফিরিয়ে আনার পক্ষে। তামিম ফাহিমরা ওরা থাকলে আরো ভালো হতো। যে এখনো যদি কোনো সুযোগ থাকতো তাহলে দুই পক্ষ মিলে ইলেকশন করলে আরো ভালো হতো। খালিদ জামিল, ৭১। বাংলাদেশ ক্রিকেটের জন্য। মহেন্দ্র সিং ধোনির মতো বাইক পছন্দ এনামুল হক বিজয়ের। টিম বাসে ওঠার আগে ধার করা বাইকে চড়ে ঘুরলেন সিলেট স্টেডিয়ামের চত্বর। বরিশালকে হারিয়ে ম্যাচ সেরা হয়েছেন খুলনার এই ব্যাটার। ফুরফুরে মেজাজে আসলেন প্রেস কনফারেন্সে, জানালেন ওয়ানডে ও টি-20তে নিয়মিত মাঠ মাতাতে চান। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। ম্যাচ সেরা হয়ে হাসি মুখে বের হলেন, দেখলেন সামনেই রাখা রয়্যাল এনফিল্ড। মালিকের কাছ থেকে চাবি চেয়ে নিলেন, ব্যাস বিজয়কে থামাইকে বাইক চাপিয়ে দিলেন ভোদৌড়। যাওয়ার আগে সাংবাদিকদের জানিয়ে গেলেন এমন একখানা বাইক তারও আছে। বাইক পছন্দ করেন না এমন ক্রিকেটারের তালিকা প্রায় শূন্যের কোটায়। বিজয় যে আরেক কাঠি সরেশ। বাড়িতে থাকা বাইকের কথা মনে পড়তেই ঝটিকা রাইড করে ফিরলেন। বাইকের কথা বললে সবার আগে আসে ভারতীয় উইকেট কিপার ব্যাটার মহেন্দ্র সিং ধোনির নাম। ১০০-র বেশি বাইক কালেকশন তার। এই প্রশ্নও করা হয়েছে, উত্তর তো দিয়েছেনই, সেই সাথে জানিয়েছেন সকালবেলা মাঝে মধ্যেই বাইক নিয়ে রাইড করতে নামেন এনামুল হক বিজয়। ধোনির মতো শখ নাকি বাইকের? ধোনির মতো বাইক আছে, ভালোই লাগে, মাঝে মাঝে সকালবেলা চলে। ম্যাচ খেলার ক্লান্তিটা মুহূর্তেই বিলীন হয়ে গেছে। একদিকে নিজে যেমন ম্যাচ সেরা হয়েছেন, অন্যদিকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ক্লান্তির ছাপটুকু যেন তাই নিমেষেই উদাও হয়ে গেছে। ৪৭ বলে ৭২ রানের নক খেলে বিজয় এসেছেন সংবাদ সম্মেলনে। তো আমি সবসময় মনে করি যে আমি যদি আমার উপরে বিশ্বাসটা আছে, যদি আমার উপরে আমার টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করে যে না বিজয়কে আমরা অপরচুনিটি দিলেও ভবিষ্যতে আমাদেরকে ডেলিভার করবে, হয়তো নেক্সট ৫ বছর হয়তো ডেলিভার করবে, এটা যদি ওনারা বিশ্বাস করে তাহলে আমি মনে করি বিশ্বাসের প্রতিদান হয়তো আমি দিতে পারবো। ভালো করলেই জাতীয় দলে ফেরার প্রশ্ন ওঠে, এদিনও ব্যতিক্রম নয়। বিজয়ের স্বপ্ন ৩ ফরম্যাটে সমানভাবে খেলার। আসলে আমরা খেলি কি জন্য? ন্যাশনাল টিমের জন্য রিপ্রেজেন্ট করবো, লাল সবুজ জার্সিতে বা সাদা জার্সিতে খেলবো, মাঠে নামবো, ওইটা তো আশা সবসময় থাকে। বাকিটা তারা অনেক বুদ্ধিমান মানুষ এবং দায়িত্বে আছে, তারা যেটা ভালো মনে করবেন ওইটাই মেনে নিব। জাতীয় দলে লম্বা সময় সুযোগ পেলে হয়তো আরো ভালো লাগতো। এই ১-২ ম্যাচের সুযোগ তার কামব্যাকের জন্য যথেষ্ট কিনা সে নিয়েও রয়েছে প্রশ্ন। ব্যাটা কিনবেন নাকি? আছে রয়্যাল এনফিল্ড আছে। আবু নাইম, ৭১, সিলেট।
আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজকে শাসন করছে ভারত। দ্বিতীয় দিন শেষে 286 রানে এগিয়ে আছে শুভমান গিলের দল। উইন্ডিজ বোলারদের মাথার ঘাম পায়ে ফেলে টেস্টের দ্বিতীয় দিনে 327 রান তুলেছে টিম ইন্ডিয়া। রানে 2 উইকেট, 121 রানে 2 উইকেট নিয়ে দিনের খেলা শুরু করেছিল ভারত। প্রথম সেশনে দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিলের উইকেট তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ক্যাপ্টেন ফেরেন 50 রান করে, কিন্তু দীর্ঘ 9 বছর পর ঠিকই ঘরের মাঠে সেঞ্চুরি তুলে নিয়েছেন কেএল রাহুল। যদিও ঠিক 100 রান করেই ফেরেন এই ওপেনার। রাহুলের ফেরার পরে শুরু হয় ওয়েস্ট ইন্ডিজ বোলারদের দুর্বিষহ সময়। পঞ্চম উইকেট জুটিতে ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা তোলেন 206 রান। সেঞ্চুরি তুলে নেন দুজনই। জুরেল আউট হলেন, জাদেজা নট আউট আছেন 104 রানে। টেস্টের মাত্র 2 দিন পেরোতেই রানের পাহাড়ে বসে থাকা ভারতের কাছে ইনিংস হারের শঙ্কায় রস্টন চেইজের দল। নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা স্রেফ উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকাকে 10 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরের স্থান দখল করেছে ন্যাট সিভারের দল। এখন এদিন 3 টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথম ওভারেই 9 রান তুলে লড়াইয়ের আভাস দিয়েছিল প্রোটিয়ারাও, কিন্তু 1 ওভারের পরেই মুখ থুবড়ে পড়েন দক্ষিণ আফ্রিকার ভালো করার প্রত্যয়। শুরুতেই বাঁহাতি স্পিনার লিন্ডসে স্মিথের তোপের মুখে পড়েন আফ্রিকান ব্যাটাররা। প্রথম 10 ওভারে 38 রান তুলতে 5 উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। বাকি 5 উইকেটে 31 রান তুলতে পারে ওরা। মাত্র 70 রানের টার্গেটে ব্যাট করতে নেমে কোনো সমস্যাই হয়নি ইংলিশ ব্যাটারদের। কোনো উইকেট না হারিয়ে লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড। 100 ওভারের ম্যাচে শেষ হয় মাত্র 35 ওভারের মাঝেই। দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেওয়ার পর ইংল্যান্ড পরের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং এর বিপক্ষে ম্যাচ যত এগিয়ে আসে দর্শকের উত্তাপটা টের পাচ্ছে ততই। এবার এসিসি জানালো 9 অক্টোবর খুব বেশি দূরে না। ঘরের মাঠে হংকং এর বিপক্ষে ম্যাচের জন্য রেফারি লিস্ট ঘোষণা করা হয়েছে। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন কুয়েতের 3 রেফারি। এই ম্যাচে বাঁশি বাজাবেন কুয়েতের রেফারি সাউদ এমএমটিএ আসলাম হান। সাউদের সহকারী হিসেবে থাকবেন সাউদ আল রাশিদি ও তালাল শামামরাই। মূল ম্যাচের দায়িত্বে থাকা রেফারি আমরুর জাতিক ফুটবল ম্যাচ পরিচালনা করছেন 2023 সাল থেকে। অপরদিকে সহকারী 2 জন আন্তর্জাতিক অঙ্গনে আছেন 2024 সাল থেকে। মূল দায়িত্বে 3 জনই কুয়েতের হলেও ম্যাচের চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন ফেরান তাউইল। মূল রেফারি ম্যাচের আগে বা ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়লে পরিচালনা করবেন চতুর্থ রেফারি। এই ম্যাচে ম্যাচ কমিশনারের দায়িত্বে থাকবেন মালদ্বীপের আহমেদ শাহির। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।